বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের পক্ষে মানে সম্ভবত সব দল মিলিয়ে হাজারের বেশি প্রার্থী, হয়তো 2000 প্রার্থী হতে পারে। এতজন প্রার্থীর জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান করা এটা সম্ভব না, এবং একজন দুইজন পুলিশ পাশে থাকলেও তাকে যে গুলি করা সম্ভব না, এবং গুলি করলে তিনি এবং পুলিশরাও মারা যাবেন না, তারও কোনো সন্ধান নেই। ওসমান হাদি তো একটা সিম্বলিক পার্সন, কিন্তু সম্ভাব্য একজন প্রার্থী। তাকে যদি হত্যা করা যায় এবং এর কোনো বিহিত যদি এই গভর্নমেন্ট যদি না করতে পারে, আপনাকে আমাকে শঙ্কিত হতে হবে যে এর সাথে আরো যারা আছে, যারাই ভোকাল হবে, তাদের ফিউচারও আনসার্টেন, তাদেরকে হয়তো এরকম পরিণতি বরণ করতে পারে। বাংলাদেশের মতো দেশে, এমনকি ভারতীয় নির্বাচনের সময় আকসার এই ধরনের ঘটনা হামলা হয়ে থাকে, পাকিস্তান অন্যান্য দেশে হয়েই থাকে। তার মানে এই না যে কয়েকটা ঘটনা হলেই মানে নির্বাচন বানচাল হয়ে যাবে। খুনি বা হত্যাকারী এবং তার সহযোগী তারা হচ্ছে ভারতে পালিয়ে গেছে। শরীফ ওসমান হাদি, তিনি তরুণ নেতা, বেশ ঝাঁঝালো বক্তব্য রাখেন। কখনো আমরা তাকে দেখি কবি নজরুলের কবিতা আবৃত্তি করছেন, কখনো গালিগালাজ করছেন, কখনো রাজপথে মিছিল সহকারে তিনি এগিয়ে যাচ্ছেন এবং তার অবস্থানটি তিনি স্পষ্ট করেছেন। তিনি বিগত যে আওয়ামী লীগ সরকার তার বিপক্ষে, তিনি ভারতের আধিপত্যবাদের বিপক্ষে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি, এখন তিনি আলোচনার কেন্দ্রে আছেন, কারণ তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক। পুরো বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ এখন এই কেন্দ্রিক আলোচনা হচ্ছে যে তফসিল ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী, যিনি সম্ভাব্য প্রার্থী, তিনি তার নির্বাচনী প্রচারণা চালাতে যে নিরাপত্তা দরকার সেটি তিনি পাননি। তাই আগামী নির্বাচনে যারা নির্বাচনী প্রচারণা চালাবেন তাদের লক্ষ্য কিংবা তাদেরকে লক্ষ্য করে যে এই ধরনের হামলা চালানো হবে না, তার গ্যারান্টিটা কে দেবে? সবকিছু মিলে এই ঘটনা প্রবাহ বাংলাদেশের রাজনীতিতে কতটা মোড় ঘুরানো কিংবা কতটা আলোচনার তৈরি করেছে বলে আপনি মনে করছেন? আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সব দর্শক শ্রোতা টিভিএনের। আমি একদম প্রথমেই আজকে বাংলাদেশের 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। সেই বিজয় দিবসের উপলক্ষে আমি বাংলাদেশি সকল প্রতি আমার অভিবাদন, অভিনন্দন জানাচ্ছি এবং বিজয়ের পতাকাকে সমুন্নত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানাবো। আপনি যেটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন হোক বা নির্বাচন ছাড়া হোক, যে কোনো সময় যে কোনো হত্যাকাণ্ড, যে কোনো অন্যায় অবশ্যই নিন্দনীয় এবং প্রতিবাদযোগ্য। ফলে আমি তার উপরে যে হাদির উপরে যে আক্রমণ হয়েছে এটার নিন্দা করছি। আর একটা কথা, আপনি এটা বলেছেন নির্বাচন সামনে রেখে সকল প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, তিনি ঢাকার কোন একটা আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা ছিল। হ্যাঁ, 8 আসন থেকে। তো সকল প্রার্থীর নিরাপত্তা বা সকল রাজনৈতিক নেতা, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের পক্ষে মানে সম্ভবত সব দল মিলিয়ে হাজারের বেশি প্রার্থী, হয়তো 2000 প্রার্থী হতে পারে। এতজন প্রার্থীর জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান করা এটা সম্ভব না, এবং একজন দুইজন পুলিশ পাশে থাকলেও তাকে যে গুলি করা সম্ভব না, এবং গুলি করলে তিনি এবং পুলিশরাও মারা যাবেন না, তারও কোনো সন্ধান নেই। কিন্তু তার মানে এই না যে নিরাপত্তা বিধান করা উচিত না। নিরাপত্তা বিধান করা উচিত অন্যান্য তথ্য সংগ্রহ করে, যাতে কোনো রকম হামলা না হয় সেটা প্রতিরোধ করার জন্য আগে ভাগে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা একটা দিক। অন্যদিকে এই ঘটনা সম্পর্কে বাংলাদেশের বর্তমান যে ইলেকশন কমিশন, তার চিফ ইলেকশন কমিশনার একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন এরকম ঘটনা আকসার ঘটেই থাকে, কিন্তু এটার মানে নির্বাচন তারা করতে বদ্ধপরিকর এবং ভালোভাবে নির্বাচন হবে, এই কথা বলেছেন। তাকে নিন্দা করা হয়েছে, বক্তব্য প্রত্যাহারের জন্য তাকে তার প্রতি দাবি জানানো হয়েছে, অথবা তাকে পদত্যাগ করতে বা তাকে বরখাস্ত করতে দাবি জানানো হয়েছে। আমি কিন্তু মোটামুটি ভাবে মোটা দাগে তার বক্তব্যের সাথে একমত, এই কারণে যে তৃতীয় বিশ্বের সব দেশে, বাংলাদেশের মতো দেশে, এমনকি ভারতীয় নির্বাচনের সময় আকসার এই ধরনের ঘটনা হামলা হয়ে থাকে, পাকিস্তান অন্যান্য দেশে হয়েই থাকে। তার মানে এই না যে কয়েকটা ঘটনা হলেই
মানে নির্বাচন বানচাল হয়ে যাবে, এটা ওটা সতর্ক থাকা উচিত। একটা 2 নম্বর হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ, দুই দেশের সম্পর্কে প্রচন্ড টানাপোড়েন চলছে। বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের যে আশ্রয় নিয়েছেন তাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ দাবি জানিয়েছে। ভারত সেটা ডাইরেক্টলি উত্তর না দিলেও তাকে ফেরত পাঠাচ্ছে না। তার বিরুদ্ধে কিছুদিন আগে বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তো সেটা একটা টানাপোড়েন আছে। এছাড়া ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে যে সমস্ত যে কোনো সময় যত কিছু হচ্ছে সবকিছুর জন্য ভারতকে দায়ী করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এই যে আপনারাই আমার কাছে ব্রিফ পাঠিয়েছেন, তাতে সম্ভবত আপনাদের ব্রিফে না হলেও আমি দেখেছি একজন সাংবাদিককে, আনিস আলমগীর সম্ভবত তার নাম, জি, আনিস আলমগীর। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি বাংলাদেশের মানে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার স্টেটমেন্ট যেটা দেখলাম, শত শত সাংবাদিককে এই সরকার ক্ষমতা আসার পর গ্রেপ্তার করা হয়েছে। ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার কিছুদিনের মধ্যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তা তিনি স্পষ্টত বলেছিলেন আপনার মন খুলে কথা বলুন, কিন্তু এবং বিগত সরকারকে স্বৈরাচারী বলা হচ্ছে, তাদের অনেক কিছু। কিন্তু এই সরকার আমলে হাজারে হাজারে লাখে লাখে হত্যা মামলা দিয়ে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনো অনেকের বিরুদ্ধে 99 জনের বিরুদ্ধে এখনো আদালতে মামলাই তোলা হয়নি, মামলার তথ্য ইত্যাদি তোলা হয়নি। এই একটা দিক। ফলে বিনা বিচারে আটক এবং ভুয়া অভিযোগে একটা দিক আছে, হত্যা মামলা। এই সাংবাদিকরা যে গ্রামে গ্রামে যেখানে সেখানে রাস্তাঘাটে যে হত্যা করেছে, এই ভদ্রলোক যাকে আটক করা হয়েছে তার ব্যাপারে বাংলাদেশের সম্পাদক পরিষদ, এই সম্পাদক পরিষদের মধ্যে এই সরকারের ডক্টর ইউনূসের সমর্থক ব্যক্তিরাও আছেন, অত্যন্ত প্রচন্ড সমর্থক ব্যক্তিরাও আছেন। তারা সহ এরা জয়েন্টলি যে স্টেটমেন্ট দিয়েছে, সরকারের এই সাংবাদিক আনিসের গ্রেপ্তার নিন্দা করেছেন এবং এইভাবে শত শত সাংবাদিককে গ্রেপ্তার করা, অনেককে গ্রেপ্তার করে তাদেরকে এই সাংবাদিকের দৌড় যেটা দেখাচ্ছে, তিনি সরকারের সমালোচনা করেছিলেন। সরকারের সমালোচনা করলে বিষয়টিতে আমরা আলোচনায় আসবো। আমরা হাদির বিষয়টি আলোচনায় শেষ করেই ওনার বিষয়ে আসবো। নিঃসন্দেহে আমাদের অনেকগুলো বিষয় বলার আছে। হাদির ব্যাপারে আপনি বলছিলেন, সেটা আমি শেষ করি এইভাবে যে এটা নিন্দনীয় নিঃসন্দেহে তার প্রতি, এবং আমি তিনি সুস্থ হয়ে উঠুন, আরোগ্য লাভ করুন, এটা আমি প্রার্থনা করি। কিন্তু সমস্ত কিছুকে মানে যে কোনো কিছু হলেই সেটার পেছনে চক্রান্ত নাও থাকতে পারে, এবং যে লোকগুলোকে গ্রেপ্তার করেছে আমার মনে হচ্ছে এরা অপরাধী নাও থাকতে পারে। এর আগের সরকার আমলে, তার আগের সরকার আমলে আমরা দেখেছি অনেক সময় একটা হত্যা হলো, নিরীহ লোককে গ্রেপ্তার করে তাকে টর্চার করা হচ্ছে ইত্যাদি, এবং তার থেকে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। আমি আশা করব, প্রার্থনা করব সেরকম অন্যায় যেন, অবিচার যেন এই ক্ষেত্রে না হয়। জি, অর্থাৎ আমরা জর্জ মিয়ার মতো ঘটনা দেখেছি, একেবারেই আইন শৃঙ্খলা বাহিনীর সাজানো সাক্ষী, সাজানো আসামি, সাজানো অনেক কিছু আমরা দেখেছি। আমরা এখন হাদির ঘটনায় অন্তত এই ধরনের কোনো কিছু কোনোভাবেই কাম্য হতে পারে না এবং সেটি কাঙ্ক্ষিত নয়। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে জানতে চাই, সেটা হলো শরীফ ওসমান হাদি, তিনি তারুণ্যের প্রতীক হয়ে উঠেছিলেন নানাভাবে আলোচিত সমালোচিত দুইভাবে ছিলেন, কিন্তু তার উপর যে হামলাটি হয়েছে, এই হামলার মাধ্যমে আসলে কেউ কেউ ভারতের দিকে অভিযোগের তীর তুলছেন। তারা বলছেন ভারতের সমালোচনা করে বাংলাদেশের রাজনীতিতে কেউই টিকে থাকতে পারে না, কেউই টিকে থাকতে পারবে না। ওসমান হাদির উপরে হামলার মাধ্যমে এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী যে ইঙ্গিত দিচ্ছে যে তিনি ভারতে পালিয়ে গেছেন, হয়তো ভারত এই ধরনের কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করছে। যদি ভারত মনে করে বাংলাদেশে এই ধরনের ঘটনা তারা ঘটাবে এবং অভিযোগটি সত্যি হয় যে ভারতের ইন্ধনে এটি হয়েছে, তাহলে আগামী নির্বাচনের আগে এটি তো অনেক বড় একটি অশনি সংকেত হওয়ার কথা। কারণ যেটি সৈয়দ মাহমুদুল্লাহ বলছিলেন, কিংবা বাস্তবতায় আমরাও জানি, এত প্রার্থী, এত মানুষ, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, সার্জিস, আসিফ, মাহফুজ থেকে শুরু করে যারা ভারতের বিপক্ষে কথা বলছেন, জামায়াতের অনেক নেতারা আছেন, বিএনপিরও কিছু কিছু নেতারা আছেন, তাদের সবার নিরাপত্তা দিয়ে একটি নির্বাচন, অর্থাৎ সরকার কোন দিকে যাবে? তারা কি নিরাপত্তা দিতে ব্যস্ত থাকবে নাকি নির্বাচন কিভাবে সুষ্ঠু করবে সেদিকে যাবে? ধন্যবাদ জুয়েল এবং টিবিএন এর যারা দর্শক শ্রোতা আছেন,
একই সঙ্গে আমাদের বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আমিও হচ্ছে যে আমাদের মোহাম্মদুল্লাহ ভাইয়ের মতো হচ্ছে আমাদের 71-এ যারা, আমরা 71 দেখিনি, আমরা জুলাইয়ের সময়ে আমাদের ছাত্র জনতা যারা হচ্ছে যে বুলেটের সামনে নিজেদেরকে সঁপে দিয়েছিল সেটি দেখেছি। এবং আমি বিশ্বাস করি 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, বাংলাদেশের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা ভালোবাসেন, যারা স্বাধীনতা চেয়েছিলেন, বৈষম্যের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিলেন এবং তারা তাদের জীবন বিসর্জন দিয়েছিলেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটা ভূখণ্ড পেয়েছি, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি এবং আমরা পতাকা পেয়েছি। এবং আমাদের স্বাধীনতার কার্যক্রম শেষ হয়নি। এবং আজকে যে হাদির ঘটনা আমরা আলাপ করছি, সে সময় আমাদের এটি বলতে হবে যে আসলে আমাদের স্বাধীনতার যে যুদ্ধ, বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, পরাশক্তির যেই আমাদের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ, এই বিষয়গুলো সমাপ্তি ঘটেনি বলেই আমাদের সন্তানেরা আবার বুলেটের সামনে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছিল। তো আমি যে কয়েকটা বিষয়, প্রথমত ওসমান হাদির বিষয়ে আপনারা বুঝছেন, দেখছেন যে বাংলাদেশের আপামর জনতার মাঝে যেই রেসপন্সটা, যে মানুষ যে তাকে পছন্দ করেছিল, তার ভাষা বা তার অ্যাপ্রোচের কিছু বিষয়ে হয়তো আমার আপনার দ্বিতীয় মত বা ভিন্ন মত থাকতে পারে, কিন্তু যেই বিষয়ে তিনি কথা বলতেন এবং ভোকাল ভাবে কথা বলতেন, নির্বিঘ্নে উনি নির্ভয়ে কথা বলতেন, আমি মনে করি সেটি হচ্ছে যে আমাদের সুনির্দিষ্টভাবে ইয়াং জেনারেশনের মধ্যে একটা স্ট্রং একটা বার্তা দিয়েছে যে আমাদের স্বাধীনতা এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকেই দায়িত্বটা নিতে হবে। তো সেই জায়গা থেকে আমি ওসমান হাদির যে তার প্রতি যে শুটিং হয়েছে, আমি মনে করি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বাংলাদেশের অনেকগুলো বিষয়ের জন্য একটা বার্তা। আপনার সামনের ইলেকশনটা কেমন হবে, যারা এখন আন্দোলন করছেন, নেতৃত্ব দিয়েছেন, সমন্বয় করেছেন, তাদের নিরাপত্তা, তাদের ফিউচার কেমন, সেটার জন্য একটা বার্তা। আমি মনে করি বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট সকলের এই জায়গাতে জোরালো ভূমিকা রাখা উচিত এর বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে যে যেটা মোহাম্মদুল্লাহ ভাই বললেন যে কিছু হলে ভারতকে দায়ী করা একটা প্রবণতা, হ্যাঁ সেটি অবশ্যই। আমরা যখন ব্ল্যাঙ্কেট কোনো স্টেটমেন্ট দেই কোনো একটা দেশের বিরুদ্ধে বা ব্যক্তি বা দলের বিরুদ্ধে, সেটি কোনোভাবে কাম্য নয়। কিন্তু আপনি দেখুন যে আজকে বিভিন্ন মিডিয়া এবং হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই রিপোর্ট এবং এই পর্যন্ত আমরা যে আপডেটটা পেয়েছি, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে যে খুনি বা হত্যাকারী এবং হচ্ছে তার সহযোগী তারা হচ্ছে ভারতে পালিয়ে গেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এখান থেকে ভারতে পালিয়ে যাচ্ছেন কেন? তো সেটা তো আমাদের শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যারা প্রথম সারির যারা লিডার, তারাও তো সবাই ভারতে পালিয়ে গেছেন, ভারত তাকে জায়গা দিচ্ছে। এখন ওসমান হাদি তো এক সিম্বলিক পার্সন, কিন্তু সম্ভাব্য একজন প্রার্থী, তাকে যদি হত্যা করা যায় এবং এর কোনো বিহিত যদি এই গভর্নমেন্ট যদি না করতে পারে, আপনাকে আমাকে শঙ্কিত হতে হবে যে এর সাথে আরো যারা আছে, যারাই ভোকাল হবে, তাদের ফিউচারও আনসার্টেন, তাদেরকে হয়তো এরকম পরিণতি বরণ করতে পারে। তো এই জায়গাতে আমি বলবো যে আমাদের সরকারের পক্ষ থেকে আরো স্ট্রং পদক্ষেপ নেওয়া উচিত এবং হচ্ছে যে সংশ্লিষ্ট সকলকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ, আমরা যেটি চাই যে এটি ভারতকে ব্ল্যাঙ্কেট ওয়েতে তাকে ব্লেম করার কোনো প্রয়োজন নেই। আমাদের আশঙ্কাটা হচ্ছে যে যেটা মোহাম্মদুল্লাহ বললেন যে আপনি 2000-3000 লোককে তো আপনি প্রোটেকশন দিতে পারবেন, কিন্তু আমাদের যেটি প্রয়োজন যে একটি ঘটনা যখন ঘটলো তার একটা বিহিত হওয়া জরুরি। যদি আপনি বিচারটা না করেন, সেটাকে একটা সিস্টেমের একটা আপনার বিচার আওতায় যদি না নিয়ে আসেন, তাহলে এটি আরো 10টি ঘটনাকে আপনার হচ্ছে উৎসাহ যোগাবে। কিন্তু আপনি এটিকে যদি শক্ত হাতে দমন করেন, এটার ব্যাপারে আপনি যদি শক্ত ভূমিকা রাখেন, তাহলে পরের ঘটনা হচ্ছে আরো 10টা ঘটনা আপনার হচ্ছে যে সেখানে আপনার হচ্ছে হ্রাস পাবে, কমবে। সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা যে সরকার তার সমস্ত শক্তি প্রয়োগ করে এই ঘটনার তদন্ত করবে এবং বিচার করবে। তার সাথে আমি আরেকটা লাস্ট কথা আমি এর সাথে করতে চাই, সেটি হচ্ছে যে দেখুন যে মোহাম্মদুল্লাহ যেটা বলেছেন, আমাদের দেশে তো একটা বাজে একটা কালচার আছে যে ধরেন একটা ঘটনা ঘটলে আপনার বউ বাচ্চা সহ 14 গোষ্ঠীকে ধরা হয়।
দেখুন এটা আমি কখনোই এটা 15-16 বছর আওয়ামী ফেসিবাদের সময় আমরা এই জিনিসগুলো দেখেছি যে জাস্ট আপনার বিদেশে একটা লোক বসে পোস্ট দিচ্ছে, তার ফ্যামিলি মেম্বারদেরকে ধরা হচ্ছে, তাদেরকে নিয়ে আপনার গুম করা হচ্ছে। হ্যাঁ, সেগুলো আমি প্রত্যাশা করব এই সরকারের আমলে, যে সরকার একটা অভ্যুত্থান বা বিপ্লবের একটা ম্যান্ডেট নিয়ে এই গভর্নমেন্ট এখন আছে, এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে যাতে এই জিনিসটা না হয়